বলি, হ্যাঁ গো, আজকে এত ঠান্ডা পড়েছে, তুমি এই সকালবেলা নাতনিকে নিয়ে কোথায় যাচ্ছ শুনি? গিন্নি, নাতনি বায়না করছে, সে মাঠে গিয়ে কুয়াশা দেখবে। হ্যাঁ ঠাকুমা, সকাল সকাল মাঠে গিয়ে কুয়াশা দেখতে আমার খুব ভালো লাগে। কিন্তু দিদি ভাই, বাইরে যা ঠান্ডা, মাথায় কুয়াশা পড়লে শরীর খারাপ করবে। তাছাড়া তোমার দাদু ভাইয়েরও খুব কাশি হচ্ছে। না না ঠাকুমা, আমি কুয়াশা দেখবই। দাদু, আমাকে মাঠে নিয়ে চলো। হ্যাঁ গো দিদি ভাই, চলো। কিরে অনিমেষ, এই ঠান্ডায় কেমন আছিস বল? এই ঠান্ডায় কি আর ভালো থাকার জো আছে রে? হ্যাঁ, তা যা বলেছিস বটে। এই ঠান্ডায় আমাদের মতো বয়স্ক মানুষদের খুবই কষ্ট। দেখো দাদু ভাই, কি সুন্দর কুয়াশায় ঘেরা আমাদের মাঠ। হ্যাঁ গো দিদি ভাই, কুয়াশা দেখতে তো ভালোই লাগে, কিন্তু মাথায় পড়লে ঠান্ডা লেগে যাবে যে। এরকম কুয়াশা পড়লে নলেন গুড়ের পিঠা খেতে ভালো লাগে। ও দাদু, তুমি বাড়ি গিয়ে ঠাকুমাকে বলবে, ঠাকুমা আজ যেন নলেন গুড়ের পিঠা বানায়, কেমন? ও, পিঠে শুনে মনে পড়লো। শোন অবিনাশ, তুই পরশুদিন বৌদি আর দিদি ভাইকে নিয়ে আসিস। আমার গিন্নি পিঠে পুলি, মাছ মাংস আরো অনেক রান্না বানাবে। তোর বাড়ি গিয়ে বলতাম। যাই হোক, দেখা যখন হয়ে গেল, তখন আর তোর বাড়ি গেলাম না। দিদি ভাই, তোমার তো পিঠে খেতে ইচ্ছে করছে। তুমি পরশুদিন দাদু ঠাকুমাকে নিয়ে আমাদের বাড়ি এসো, কেমন? নিশ্চয়ই আসবো দাদু ভাই। চলি রে অবিনাশ, চল কথাধর। আমাদের আবার মোড়ল মশাইয়ের বাড়িতেও তো যেতে হবে। হ্যাঁ, চল। ঠাকুমা, তোমার কি আজ শরীরটা খুব খারাপ করছে? না রে পূজা, আমি এখন ঠিক আছি। ঠিক আছে বললেই হলো? জ্বরে তোমার শরীর পুড়ে যাচ্ছে। আমি এক্ষুনি কবিরাজ মশাইয়ের কাছে যাব। না না, কবিরাজ মশাইয়ের কাছে যেতে হবে না। বাড়িতে তো কালমেঘ পাতা আছেই, ওই খেলেই আমার জ্বর সেরে যাবে। আজ 2 সপ্তাহ ধরে তুমি জ্বরে ভুগছো। এই জ্বর সহজে কমবে না। আমি এক্ষুনি কবিরাজ মশাইয়ের বাড়ি যাই। কবিরাজ মশাইয়ের বাড়ি যে যাবি, তা টাকা পাবি কোথায়? যা টাকা ছিল সবই তো শেষের মুখে। কেন ঠাকুমা, ধবলি তো আছে, ওকে নতুন হাটে বিক্রি করে দেব। সে কি বলছিস তুই? ধবলি আছে বলেই আমরা তাও দুবেলা দুটো খেতে পাচ্ছি। ধবলি যদি না থাকে, তাহলে তো আমাদের না খেতে পেয়ে মরতে হবে। ঠিক আছে, আমি কবিরাজ মশাইকে গিয়ে বলি আমাদের অসুবিধার কথা। উনি তো ভালো মানুষ, নিশ্চয়ই আমাদের সাহায্য করবেন। আরে, তোমরা দুজন, তো কি ব্যাপার? আসলে মোড়ল মশাই, পরশু আমার বাড়িতে একটু
বনভোজনের আয়োজন করেছি। ওই দিন আপনি আর গিন্নিমা যদি আসেন। বনভোজন? আচ্ছা, তা নিতাই এত টাকা পয়সা কোথা থেকে পাচ্ছে? আজ্ঞে মোড়ল মশাই, আমাদের গ্রামে শীতের শেষে তো বনভোজন প্রতিবারই হয়। এবারে গ্রামে সবাই মিলে ঠিক করা হলো রান্না বান্না সব আমাদের বাড়িতেই হবে। আসলে আপনি তো আবার ওই নদীর ধারে গ্রামবাসীদের যেতে নিষেধ করেছেন, এই জন্যই আর কি। তা বেশ ভালো, বনভোজন করছো। কিন্তু আমার কাছ থেকে তুমি যে 2000 টাকা ধার নিয়েছিলে, সেটা তো এবার ফেরত দিতে হবে। কিন্তু মোড়ল মশাই, আমি তো 2000 টাকা কিস্তিতে আপনাকে শোধ করে দিয়েছি। সে তো মোটে 600 টাকা ফেরত দিয়েছো, বাকি 1400 টাকা। সে কি বলছেন মোড়ল মশাই, আমি তো আপনাকে মাসিক কিস্তিতে মোট 2500 টাকা ফেরত দিয়েছি। আপনি তো বললেন 2000 টাকায় 500 টাকা সুদ দিতে হবে। কি যা তা বলছো সকাল সকাল, নেশা করে এসেছো নাকি? কিন্তু মোড়ল মশাই, দাদা তো সঠিক কথাই বলেছে। আমি তো প্রতিবারই দাদার সাথে এসেছি কিস্তি দেওয়ার সময়। মনে হয় মোড়ল মশাই, আপনারই কোথাও একটা ভুল হচ্ছে। কি? যত বড় মুখ নয় তত বড় কথা? এই, আমি কি তোদের মতো অশিক্ষিত নাকি যে আমার হিসাবে ভুল হবে? মোড়ল মশাই, আপনি কিন্তু আমার সাথে অন্যায় করছেন। শুধু তুমি নয় দাদা, আমি শুনলাম উনি গ্রামের অনেকের সাথেই এরকম অন্যায় শুরু করেছেন। ওই মদন জেলেও বলছিল ও মোড়ল মশাইয়ের থেকে 1000 টাকা ধার নিয়েছিল। সেই টাকা পরিশোধ করার পরেও নাকি উনি মদনের পুকুর কেড়ে নিয়েছেন। এই এই, বড় বেশি কথা হচ্ছে, হ্যাঁ? আমি হলাম এই গ্রামের মোড়ল, এটা ভুলে যেও না তোমরা, হ্যাঁ? কিন্তু মোড়ল মশাই, এটা ভুলে যাবেন না, বেশি অহংকার কিন্তু পতনের কারণ। দাদা চলো, চলো এখান থেকে। শুধু শুধু দাঁড়িয়ে থেকে আর সময় নষ্ট করে কোনো লাভ নেই। ঠাকুমা, এই মুড়িটুকু খেয়ে নাও, সবে মাত্র জ্বর সেরে উঠেছো তুমি। আরে পূজা, তুই তো শুধু আমাকেই খাইয়ে চলেছিস, তুই তো কাল রাত থেকেই কিছু খাসনি। কি রে লতা, এখন কেমন আছিস? শুনলাম তোর নাকি খুব শরীর খারাপ। হ্যাঁ গো, ঠাকুমা তো কদিন ধরে জ্বর ছিল, কবিরাজের ওষুধ খেয়ে এখন একটু ভালো আছে, কিন্তু খাওয়া দাওয়া বিশেষ করতে চাইছে না। আমি জানি তোর ঠাকুমা কি খাবে, তাই জন্য তো ঝাল ঝাল করে কচু ভর্তা করে এনেছি। এটা দিয়ে ভাত খেলে দেখবি একদম মুখ ছেড়ে যাবে। তুই আবার কষ্ট করে এসব করতে গেলি কেন রে আশা? তাতে কি হয়েছে, একটু তো কচু ভর্তাই করে এনেছি। নে, এবার গরম গরম ভাত দিয়ে খেয়ে নে দেখি। আর পূজা, তুইও খাস, আমি তোদের দুজনের জন্যই এনেছি। এখন আমি চলি, কেমন? এই নে দিদি ভাই, গুড় মুড়ি খা। ঠাকুমা, তুমি খাবে না? এখন আমার অনেক কাজ রে দিদি ভাই। আজ তো অবিনাশ ঠাকুরপোর বাড়িতে ভোজের আয়োজন করা হয়েছে, আমাকে সেখানেই যেতে হবে। অবিনাশ ঠাকুরপোর বউ আশা
ও তো গতকাল এসেছিল আমাদের বাড়িতে। ও বলে গেছে আজ খাসির মাংসটা আমাকেই রান্না করতে হবে। গিন্নি, ঠিকই তো বলেছ। এই গ্রামে তোমার মতো সুস্বাদু মাংস কি আর কেউ বানাতে পারবে নাকি? থাক থাক, হয়েছে। আমাকে এক্ষুনি বেরোতে হবে, বুঝলে? তা এখানে কি হচ্ছে শুনি? দেখতে পাচ্ছেন না এখানে শীতকালীন বনভোজনের আয়োজন করা হয়েছে? দেখতে তো সবই পাচ্ছি। তো আমার খাজনাটা কবে দেবে অবিনাশ? আপনার খাজনা কিন্তু আমি মিটিয়ে দিয়েছি অনেক আগেই। কি? আমি মিথ্যা কথা বলছি? এত বড় সাহস! এই এই কে আছিস? এই সব খাবার দাবার ফেলে দে, এখানে কোনো বনভোজন হবে না। দেখুন মোড়ল মশাই, আপনি কিন্তু অন্যায় করছেন আমাদের সাথে। কি হলো কি? আমি বললাম না এক্ষুনি সব খাবার দাবার ফেলে দে। জগাই, বিমল, কি বসে বসে খাচ্ছিস? উঠে আয়। তাতে কি? আমি যখন বলেছি এবছর বনভোজন হবে না, তার মানে হবে না। না মোড়ল মশাই, আমরা সকল গ্রামবাসীরা মিলে এই বনভোজনের আয়োজন করেছি। আমরা কেউই এইসব আয়োজন পণ্ড হতে দেব না। হ্যাঁ, ঠিকই তো মোড়ল মশাই। আপনি মিথ্যা খাজনার দায় চাপাচ্ছেন অবিনাশ ঠাকুরপোর ওপর। এইভাবে আপনি মিথ্যা বদনাম দিয়ে আমার খালপাড়ের জমিটাও নিজের দখলে নিয়ে নিয়েছেন। আমি আমার এই মা বাপ মরা নাতনিটাকে নিয়ে কোনো রকমে বেঁচে আছি। এখন আপনার চোখ পড়েছে আমার বাড়িটার ওপর। আপনি চাইছেন আমার বাড়িটাকেও দখল করতে। আপনার মতো মানুষ যতদিন এই গ্রামে থাকবে ততদিন এই গ্রামবাসীদের রক্ত চুষে খাবেন। এই, তোরা কে আছিস? এই মোড়লকে বন্দি কর। এই, তোরা কে আছিস? এই মোড়লকে এক্ষুনি বন্দি কর। এর অনেক অবৈধ ব্যবসা বাণিজ্য আছে। আজ সেগুলো খুঁজে বার করে একে পুলিশের কাছে নিয়ে যেতে হবে। এর শাস্তি হওয়াটা খুবই দরকার। এই এই না না, না না বুড়িমা, এরকমটা করো না। আমি আমি তোমাদের সব খাজনা মুকুব করে দিচ্ছি। আর আমি অন্যায়ভাবে গ্রামবাসীদের থেকে তাদের জমি টাকা পয়সা কেড়ে নেব না। আমার অন্যায় হয়েছে, আমাকে ক্ষমা করে দাও।